দার্জিলিং থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট এই শৈল শহর কালিম্পং। যারা 2-3 দিনের জন্য পাহাড় ঘুরে আসবেন ভাবছেন, তারা এই কালিম্পং শহরে আসতে পারেন। কলকাতা শহরের ভীষণ গরম অ্যাভয়েড করার জন্য আমরা 2 দিনের জন্য চলে গেছিলাম কালিম্পংয়ে। আমরা কালিম্পংয়ের জন্য রওনা হয়েছিলাম 9 মে বন্দে ভারতে করে। এপ্রিল মে মাসটা পিক সিজন থাকার দরুন আমাদের টিকিট পেতে প্রচণ্ড অসুবিধা হয়েছিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কোন ট্রেনে গিয়েছিলাম এবং কালিম্পংয়ের কোন হোটেলে ছিলাম, কি কি সাইট সিন করেছিলাম এবং গাড়ি ভাড়ায় মে মাসের পিক সিজনে কত করে থাকে, আর শেষমেশ আমাদের গোটা ট্যুর প্ল্যানটা কী ছিল সমস্তটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তবে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা নর্থ বেঙ্গল ট্যুর শুরু করেছিলাম কালিম্পং দিয়ে। কালিম্পংয়ে আমাদের ছিল 2 নাইট স্টে। আমরা 6টা 10-এর বন্দে ভারতে চড়ে এনজেপি এসে পৌঁছালাম 1টা 30-এ। সেখান থেকে আমাদের গাড়ি বলাই ছিল এবং গাড়ি করে আমরা পৌঁছেছিলাম কালিম্পংয়ে। কালিম্পংয়ে এইটা হচ্ছে এদের সামিট বার্সানা প্রপার্টিটা। আমি যতদূর গুগল সার্চ করেছিলাম, সামিটের 2টো প্রপার্টি এখানে আছে। একটা টাউন থেকে 10 মিটার্সের ডিস্টেন্স, যেটা সামিট বার্সানা, আর একটা কালিম্পং ডেলোর কাছে আছে। এই হচ্ছে সামিট বার্সানা টোটাল প্রপার্টি। এদের অনেকগুলোই কটেজ রুম, প্রিমিয়াম ভিউ রুম আছে এবং আমাদের এই রুমটা ছিল প্রিমিয়াম এক্সিকিউটিভ রুম, যেখানে একটা বালকানিও ছিল, যেখান থেকে গোটা কালিম্পং টাউনটা দেখা যায়। কালিম্পংয়ে আমরা ছিলাম সামিট বার্সানাতে। সামিটের অনেক প্রপার্টি কালিম্পংয়ে আছে, কিন্তু আমাদের এই প্রপার্টিটা ছিল কালিম্পং মার্কেট থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে। টাউন থেকে 10 মিনিটসের মতো ডিস্টেন্স। আপনারা যারা চাইছেন কালিম্পং টাউনের কাছে থাকতে, তো তারা অনায়াসেই এই রিসোর্টটা চুজ করতে পারেন। সাবমিটের এই প্রপার্টিটার অনেকগুলো পজিটিভ সাইড আছে, যা বাকি সাবমিটের প্রপার্টিগুলো থেকে এটাকে ডিফার করে থাকে। সেই দিক থেকে বিচার করলে একটা কথা বলা যায় যে এদের সব রুমগুলোই হচ্ছে ব্যালকনি অ্যাটাচড এবং যেখান থেকে প্রপার মাউন্টেন ভিউ পাওয়া যায় এবং রুমগুলো অনেকটা বেশি স্পেসিয়াস এবং দেখতেই পাচ্ছ এটাদের অনেকটা বড় এরিয়া জুড়ে গোটা প্রপার্টিটা এবং রুম থেকে ভালোই নেটওয়ার্ক পাওয়া যায় এবং সেলুলার কানেকশনও এখানে খুবই ভালো। এই যে নিচে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা টোটাল ওনাদের গার্ডেন এরিয়া এবং এখান থেকে অসম্ভব সুন্দর ভিউ দেখা যায় এবং নিচে অনেকগুলো কটেজ রুমও আছে। বিউটি রুম উইথ ব্যালকনি, আমরা সেটাই চুজ করেছিলাম এবং তার জন্য আমাদের ভাড়া পড়েছিল 3250 করে। আমরা যেহেতু 2 নাইট ছিলাম, তাই জন্য আমাদের জিএসটি সহ ভাড়া পড়েছিল 7685। এনাদের কটেজ রুমগুলোর ভাড়া থাকে ওই 7000 থেকে 9000 মধ্যে, কিন্তু সিজন ওয়াইজ এদের প্রাইস রেঞ্জটাও ওঠানামা করে। যেহেতু মে মাস ছিল একটা পিক সিজন, সেজন্য এখানকার রুম রেটগুলো অনেকটাই বেশি হাই ছিল এবং আপনারা যারা চাইছেন মে মাসে আসতে, তারা এরকম রেটেই রুমগুলো পাবেন। আর যদি পিক সিজন চলে যায়, তখন এসে আপনারা এই রুমগুলো অনেকটা 1000 বা 2000 কমে পেতে পারেন। এইটা ছিল আমাদের কালিম্পংয়ের ঘর 2 নাইটসের জন্য এবং বিভিন্ন হোটেলগুলোতে যেরকম থাকে সেরকমই একটা ওভারড্রপ এখানে ছিল। আর তার সাথে দেখতেই পাচ্ছ অনেকটা বড় স্পেসও আছে এখানে। আর এখানে এটা হচ্ছে দূর থেকে ভিউটা, যেটা হচ্ছে রুমে ঢোকার দরজা। আর ঢুকেই অনেকটা বড় একটা ক্যাবিনেট আছে আর এতটা বড় রুম, আর তার সাথে এই হচ্ছে ব্যালকনি। আলাদা কিছু স্পেসিফিকেশন নেই রুমটার মধ্যে। রুমটার একটাই অ্যাডভান্টেজ আছে, এখানে এটা অনেকটা বড় রুম এবং 2 জনের জন্য থাকার জন্য এবং লাগেজ নিয়ে রাখার জন্য অনেকটা ভালো এবং অনেকটা কাজেরও। আর বারান্দাটাও অনেকটা বড়ই আছে। আর এই হচ্ছে রুম থেকে ভিউটা। আগেরবার যখন আমরা নর্থ বেঙ্গল এসেছিলাম, তখন আমরা কার্শিয়াংয়ে ছিলাম এবং সেখানেও আমি সামিটের প্রপার্টিটাতেই থেকেছি। কার্শিয়াংয়ের এই প্রপার্টিটা হচ্ছে গিডা পাহাড়ের কাছে
তো এই সামিটের প্রপার্টিগুলো তুলনামূলকভাবে অন্যান্য হোটেলের প্রপার্টিগুলোর থেকে ভালো থাকে, অনেক অনেক কিছু ফ্যাসিলিটিস থাকে, কিন্তু দামটা অনেকটা হাই। আর সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে এখানকার হোটেলগুলোতে কোনো লিফট ফ্যাসিলিটি নেই। সুতরাং বয়স্কদের জন্য যদি থার্ড ফ্লোর বা ফোর্থ ফ্লোরে রুম পড়ে তো সেটা একটু চাপের হয়ে যায়। তাছাড়া এখানকার সমস্ত ফেসিলিটিসই থাকে, এখানে স্পা ফেসিলিটিসও আছে, এখানে ইভিনিং এ একটা মিউজিক্যাল কনটেক্সট হয়। তো সবটাই ডিটেলসটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো রুমেতে চেক ইন করেই নিয়েছি, এবার ফ্রেশ হয়ে তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে একটা টেবিল আর চেয়ার, যেখানে আমার ল্যাপটপ রয়েছে এবং টেবিলটা বড়ই, দেখতেই পাচ্ছ। আর এখানে আরামসে বসে সমস্ত কাজকর্ম করা যায়। আমি অফিসের কাজ নিয়ে এসেছিলাম, তো আমি এখানে বসেই করেছি। এই হচ্ছে একটা টিভি, তার নিচে একটা ড্রয়ার টাইপের, আর এই হচ্ছে কেটেল, তো সব হোটেলেই থাকে। এবং এই হচ্ছে রুম থেকে ভিউটা। এটা হলো রিসর্টের ওয়াশরুম, এবং ওয়াশরুমটা দেখতেই পাচ্ছ অনেকটা বেশি বড়। এখানে একটা বড় বেসিন, সমস্ত টয়লেটারিজ আর কিডস গুলো ছিল, আর এখানে একটা ছোট আয়না। আর এটাই হচ্ছে ঢোকার পরে একটা ওয়াশরুম আর একটা এত বড় আয়না। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য, এবং আমাদের এই হোটেলের পিছন দিকটা থেকে এই টোটাল ভিউটা পাওয়া যায়। হোটেলে ঢোকার পর যে ভিউটা থাকে, আর এখান থেকেও দেখো তোমরা কালিম্পং পাহাড়টা দেখা যাচ্ছে। আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। এই হচ্ছে রুম নাম্বার 308। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। আমাদের গাড়ি আগে থেকে বলা হয়েছিল, এবং যেহেতু আমাদের এটা পিক সিজন ছিল সেজন্য গাড়ি ভাড়া পড়েছিল আমাদের 2500, এবং গোটা কালিম্পং সাইট সিনটা দেখানোর জন্য। এবং যারা আসবেন তারা একটু দরদাম করেই গাড়িটা বুক করবেন। এবং আমাদের যেহেতু এটা হোটেলের থেকে গাড়ি ছিল তাই ওনারা নিয়েছিল 2500, এবং একটু দরদাম করে গাড়ি বুক করলে সেটা 1800 থেকে 2000-এর মধ্যেও হয়। তো ওয়েদার আমরা খুব ভালোই পেয়েছিলাম যতদিন ছিলাম কালিম্পংয়ে। দেখতেই পাচ্ছেন প্রচন্ড রোদ ঝলমলে ওয়েদার, এবং এখানে পাহাড়ের ভিউটা খুব সুন্দর থাকে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনাদের পার্কিং এরিয়া, অনেকটাই বড় জায়গা। এবং এদের ছবিতে দেখলে প্রপার্টিটা খুবই ছোট লাগে, কিন্তু অ্যাকচুয়ালি প্রপার্টিটা এই বার্সেলোনার প্রচন্ডই বড়। এবং দেখতে পাচ্ছ প্রচুর ঘেরা, মানে একদম প্রপার সিকিউরিটি আছে, এবং এনাদের অনেক স্টাফই আছেন। আর তেমনি হচ্ছে এখানকার সব থেকে বড় প্রপার্টি এটা। তো আমরা একটু সকালবেলা বেরিয়ে ব্রেকফাস্ট সেরে হাঁটাহাঁটি করছিলাম। ব্রেকফাস্ট আমরা নিইনি, শুধু রুমটাই নিয়েছিলাম। সত্যি বলতে কি কালিম্পংয়ের খাবার দাবার এই বার্সেলোনাটা খুব একটা বেশি ভালো লাগেনি, এবং ভীষণই ওভার প্রাইস। সেজন্য আমরা ব্রেকফাস্ট নিইনি। আমরা ঠিক করেছিলাম আমরা যখন সাইট সিইং করতে যাবো তখনই আমরা সেখানে থেকে ব্রেকফাস্ট করে নেবো। পাহাড়ে এসে স্ট্রিট ফুড খাবো না এমনটা তো হতে পারে না। এখানে তো মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া, জায়গাটা খুবই সুন্দর এবং সত্যি ভীষণই ভালো। আর এটা হচ্ছে আমাদের একটু স্পা এরিয়া, এখানে স্পা হয়।
আরেকটা বিল্ডিং, আর এই পাশে হচ্ছে আরেকটা বিল্ডিং। এখানে আরেকটা সেটিং এরিয়া আছে, ভীষণ সুন্দরভাবে হচ্ছে এখানকার বাগানগুলোকে ডেকোরেট করেছে এবং মন্দিরটা তারা খুব ভালো। এই সমস্ত সেটিং এরিয়া এগুলো রাত্রির বেলা বসে আপনার চা কফি খেতে পারেন, এখান থেকে একদূরে পাহাড়ের ভিউ দেখা যায়। তো অনেকটা বড় জায়গা, তো দেখতেই পাচ্ছেন বসার জায়গা অনেকগুলো রয়েছে। এবং যারা কালিম্পংয়ে আসতে চাইছেন এবং দুদিন স্টে করতে চাইছেন, তো তাদের জন্য এটা একটা বেস্ট প্রপার্টি হতে পারে। আমার পার্সোনালি বলতে গেলে খাবার দাবার খুব একটা বেশি ভালো না এবং খুব ভীষণই ওভার প্রাইস, তবুও জায়গাটা ভীষণ সুন্দর। যারা কালিম্পং এসে মিড নাইট স্টে করতে চান এবং কালিম্পং শহরটাকে দেখতে চান, তাদের জন্য এটা একটা পারফেক্ট প্লেস হতে পারে। এটা হলো রেসার্টের একটা গ্রিন হাউস ক্যাফে এরিয়া, যেখানে আপনারা বসে চা কফি খেতে পারেন সন্ধ্যেবেলা। এদের অনেকগুলো সেটিং এরিয়া আছে, আমি যতদূর দেখে বুঝলাম অনেক ফুট করে প্রচুর আছে, অনেকটা বড় প্রপার্টি বলে যে সেটিং এরিয়াটা অনেকটা আছে। যারা কালিম্পংয়ে এসে এখানে স্টে করার কথা ভাবছেন, তাদেরকে আমি বলবো আর একটা দিন হাতে সময় নিয়ে আসবেন এই প্রপার্টিটাকে এনজয় করার জন্য, বিকজ এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে ইন্ডিভিজুয়াল বিভিন্ন ফ্যাসিলিটিস এর ব্যবস্থা আছে। এই হচ্ছে এটা একটা ওনাদের ডিলাক্স হেরিটেজ রুম। আমি জানি না এর ভিতরে কি আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য শুট করেছিলাম। আর আরেকটু এগিয়ে গেলে এখানে হচ্ছে একটা গেমিং রুম আছে, তো গেমস রুমটা বন্ধ ছিল তাই আপনাদের দেখাতে পারিনি। ভিতরে বসার চেয়ার আছে, বিভিন্ন ছোটখাটো গেমস আছে, দাবা আছে। তো এটা হচ্ছে চিলড্রেন পার্ক, যেটা আপনাদের আমি দেখালাম, খুব সুন্দরভাবে সাজানো। যারা চাইছেন যে এখানে আসার জন্য, তাদেরকে আমি বলবো একটা দিন হাতে সময় করে নিয়ে আসবেন গোটা প্রপার্টিটাকে দৌড়ে এনজয় করার জন্য, বিকজ এখানে খুব সুন্দর ভিউ আছে এবং যারা নিরিবিলি পছন্দ করেন তাদের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়টা ভীষণই ভালো লাগবে। শহর কলকাতার কোলাহল পেরিয়ে যদি 2-3 দিনের জন্য এখানে এসে থাকা যায়, তাহলে বেশ মজাদার হয় বলুন। জায়গাটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি এর আগেও অনেক প্রপার্টিগুলোতে গেছি, তবে এটা একদম বেস্ট বলতে গেলে। তাহলে বলো কিরকম লাগলো তোমার হোটেলটা? কালকে আমরা সকাল 6টা 5:55 বন্দে ভারত ধরে এনজিপিতে নামতে হচ্ছে 1:35-এ। হ্যাঁ, সেখান থেকে আমাদের আগেই গাড়ি বলা ছিল, হোটেল থেকে আমাদের গাড়ি বুকিং করেছিলাম, তাই সেই হোটেল গাড়ি আমরা 1:44-এ উঠি গাড়িতে এবং তিস্তার পাশ দিয়ে ভয়ঙ্কর খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা এসে তারপরে এখানে মাঝখানে আমরা একবার মোমোর ব্রেক নিয়েছিলাম, লোহাপুলে মোমো খেয়েছি। ওখান থেকে আবার এখানে এসে পৌঁছেছি তখন 5টা বাজে। আমরা এই কালিম্পংয়ের সাবমিট হোটেলে আছি। হোটেলের ভিউটা ভীষণ সুন্দর, সামনেটা ভীষণ সুন্দর, হোটেলটাও ভীষণ ক্লাসি, দারুণ। সন্ধ্যাবেলা আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া, আর তার সাথে কমপ্লিমেন্টারি চা ছিল এবং চিকেন পকোড়ার প্রাইস ছিল ওই 250 করে। আমাদের কোনো টেস্ট নেই বলতে গেলে। তো আমরা পরের দিন
এটা হচ্ছে আমাদের রোম থেকে ভিউটা রাতের। সুন্দর লাগছে দেখতে দেখো। সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং এর জন্য এবং ড্রাইভার দাদার সাথে কথা হয়েছিল। আমাদের ৬-৭টা মতো সাইট সিইং ছিল কালিম্পংয়ে। তো আমরা বেরিয়েছিলাম এই ৯টা ৯:৩০ নাগাদ। কালিম্পংয়ের যে হোটেলটাতে আমরা ছিলাম সামিট বার্সানা, তো সেখান থেকে সমস্ত টুরিস্ট স্পট গুলোর ডিসটেন্সটা খুবই কম, মানে মাত্র ওই 30-35 মিনিটস এর মতো। সুতরাং আমাদের অতটা জার্নি করতে হয়নি টুরিস্ট স্পট দেখার জন্য। আর সব থেকে ভালো হয় যদি তোমরা সামিটের ডেলো প্রপার্টিটাতে থাকো, কেননা কালিম্পং আসলে তোমাদের ডেলো পার্কটা দেখতেই হয়। তো সেখান থেকে হাঁটা পথের দূরত্বেই হচ্ছে ডেলো পার্কটা থাকে। আমরা যেহেতু সামিট বার্সেলোনাতে ছিলাম তাই আমাদের আরেকটু যেতেই হয়েছে। এই আমরা পৌঁছে গেছিলাম ডেলো পার্কে। এই দোকানটা হচ্ছে পার্কের পার্কিং এরিয়া। আর এই হচ্ছে আমাদের পার্ক। বেশি দূর না, আমাদের হোটেল থেকে মাত্র 30 মিনিটের মতো ডিস্টেন্স আছে পার্ক। কালিম্পং জায়গাটা ভীষণই সুন্দর একটা নিরিবিলি জায়গা। তো যারা প্রথমবার আসবে তাদের আশা করি ভালোই লাগবে। এই হচ্ছে চারপাশের দোকান আর এই হচ্ছে ডেলো পার্ক। তো ড্রাইভার দাদা আমাকে বলেছিল ডেলো পার্কে এই ডেলো পার্কের ভিতরে কালিম্পংয়ের ব্যাটন তৈরি বলে একটা প্রপার্টি আছে, পরে তোমাদের দেখাবো তবে। আমরা আমরা যখন ডেলো পার্ক এসে পৌঁছেছিলাম তখন রাতে ওই 11টা 12টা মতো। দেখতেই পাচ্ছ প্রচন্ড সুন্দর জায়গা, কিন্তু টুরিস্ট অতটা ছিল না প্রথম থেকে। এজন্যই ফাঁকা বলতে গেলে। হচ্ছে গোটা জায়গাটাতে পুরো ঠান্ডাই যাচ্ছে। পুরোটা বলবেন যে যারা প্রথমবার আসবে তাদের ডেলো পার্কটা ভীষণ ভালোই লাগবে। সেখানে প্রচুর গ্রিনারি আছে এবং প্রচুর ফুল আছে এখানে। অত ভালোভাবে সবকিছু মেনটেন করেছে লোকজন। এই পার্কটা যখন আমরা ছিলাম অলরেডি কিন্তু আমার কখনো ঘোরা হয়নি, আমি প্রথম দেখলাম যারা নতুন আসছে তাদের সাথে শেয়ার করার জন্য এটা। বেশ সুন্দর জায়গা লেগেছে। এই যে প্রপার্টিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেল্লা টুরিস্ট প্লেস, এখানে টুরিস্টরা থাকে। মানে এটা খুব ওল্ড প্রপার্টি বলতে গেলে। জিনিসটা রাস্তাটা প্রচন্ড খারাপ, যারা বয়স্ক মিডিয়াম ফ্যামিলি তাদের জন্য খুবই সমস্যা হয়। এটা হচ্ছে বিরল টুরিস্ট প্লেস কালিম্পংয়ের। তো এখানে মুসলিম ক্যাটাগরি আছে, তাদের সাথে বাঙালি গ্রুপ আছে। বাচ্চারা আছে, এখানে পড়াশোনা করে। এই যে আমার সাথে যারা ড্রাইভার দাদা ছিল তাদের ছেলে আছে। তো প্রচুর আমাদের প্রপার্টির চারপাশে সুন্দর গ্রিনারি আছে, সবুজ ঘাস। আর এই যে সামনেটা পুরো হয়ে উঠছে, তোমরা কিন্তু দেখে
একটু আগেই চলে এসেছে। তো সামনে ছিল একটা স্ট্রিট ফুডের দোকান, সেখান থেকে হচ্ছে এখানে অনেকগুলো স্ট্রিট ফুড আছে পরপর, তোমরা যেখানে খুশি থেকে ট্রাই করতে পারো। তো আমি যেহেতু সকাল থেকে ব্রেকফাস্ট করে আসিনি, তো এখানে অর্ডার দিয়েছিলাম একটা এগ ম্যাগি আর একটা মোমো। তো এই হচ্ছে আমাদের একটা ভেজ মোমো। মোমোটা ভালোই ছিল খেতে। নর্থ বেঙ্গল এলে আমি স্ট্রিট ফুড থেকে খাওয়াটা বেশি প্রেফার করি, বিকজ কিছু কিছু খাবারের দোকানগুলোতে ভীষণ টেস্টি হয় মোর দ্যান ওই রেস্টুরেন্টে খাবার থেকে, এবং প্রাইস গুলো খুব রিজনেবল থাকে। এই হচ্ছে আমাদের এগ ম্যাগি আর একটা ওয়াই ওয়াই অর্ডার করেছিলাম। তো মোটামুটি ওই 60-70 টাকার মধ্যেই হচ্ছে প্রত্যেকটা প্রাইস ভালো ছিল। তো সেখান থেকে বেরিয়ে গিয়ে আমরা গেছিলাম কালিম্পং সায়েন্স সিটিতে। তো এটা হচ্ছে কালিম্পং এর সায়েন্স সিটি, নতুন করেছে, আমি জানি না যে কারা তোমরা দেখেছো কিনা। তো আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললো এটা নতুন হয়েছে। তো পার পার্সন টিকিট প্রাইস ছিল হচ্ছে 40 টাকা করে। এটা হচ্ছে টোটাল এরিয়াটা। পার্কিং লট থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। চলো ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে এখানে। খুব ভালোভাবে অর্গানাইজড করা সমস্ত কিছু। এই হচ্ছে লেখা কালিম্পং সায়েন্স সিটি সেন্টার। এখানে অনেক সায়েন্সের যাবতীয় সমস্ত জিনিসপত্র আছে, সমস্ত থিওরিম যে সমস্ত অ্যাপ্লিকেবল আমরা পড়েছি, তো সবকটারই এখানে আছে। এগুলো টোটাল যে সায়েন্স সিটি সেন্টারটা দেখতে গেলে তোমাদের 1 ঘন্টা টাইম হাতে দিকে দেখতে হবে, বিকজ ভীষণ বিশাল ভ্যারাইটির জিনিসপত্র হচ্ছে এখানে থাকে। তো সমস্তটা খুব সিনসিয়ারলি দেখা উচিত আমার যতদূর মনে হয়, যেহেতু আমরা এই সমস্ত কিছু ভাবনা চিন্তা মাথায় নিয়ে আসিনি, তাই জন্য আমাদের 1 ঘন্টার মধ্যে সমস্ত দেখে কমপ্লিট করতে হয়েছিল। তোমরা যারা সায়েন্স সিটি সেন্টারে দেখতে আসতে চাও, তবে তোমরা হাতে একটু সময় নিয়ে আসবে। কালিম্পং সায়েন্স সিটি সেন্টারটি ষোলো পাহাড়ের কাছে অবস্থিত, এবং সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সেন্টারটা খোলা থাকে, এবং এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। খুবই সহজ আপনার এটার প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা পার পার্সন, এবং যেহেতু বাচ্চাদের খুবই ভালো লাগছে তার জন্য কালিম্পংয়ের এই সায়েন্স সিটি সেন্টারটা 2008 সালে স্থাপিত হয়েছিল, এবং এটি জাতীয় বিজ্ঞান সংস্থা দ্বারা পরিচালিত এবং গড়ে তোলা হয়। পরবর্তীকালে 1970 সালে এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শিক্ষা দ্বারা অর্পণ করা হয়। এটি হলো সায়েন্স সিটি সেন্টার থেকে বেরিয়ে রাস্তা থেকে গোটা পার্কিং এরিয়াটা ছিল। এখান থেকে পাহাড় দেখা যায়। এখানে কিছুটা দূরে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন সামনে একটা সাদা জল বিভিন্ন, কিন্তু এটা সেন্টারের ভীষণ ভীষণ আমাদেরকে অনেকটা অসুখে যেতে হবে, তবে গিয়ে তোমরা এটা দেখতে পাবে এখানে সাদা জল বিভিন্ন। থেকে বেরিয়ে আমরা গেছিলাম অনেকক্ষণ দেখতে, কয়েকজন টিকিট কেটে এলাম। অনেক সুন্দর দেখলাম, যখন আমরা বসেছিলাম তখন কালিম্পংয়ের দিকে হাওয়া দিচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এটি আমাদের এই সায়েন্স সিটি সেন্টার থেকে অনেকটাই কাছে, মিনিমাম 10 মিনিটের রাস্তা। এই মনস্রিত একটা পাহাড়ের চূড়ায় চাঁদের আশ্রয়স্থল। পশ্চিমবঙ্গের কালিম্পং শহরে অবস্থিত একটা ঐতিহ্যবাহী বৌদ্ধমঠ সমুদ্রপৃষ্ঠ থেকে 9,500 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির সচরাচর ফলে নির্মিত হয়। ময়নামতি দ্বারা তৈরি এই মঠের স্থাপত্যে তিব্বতী প্রভাব বিদ্যমান। অনেক অনেক সময় আমরা গিয়েছিলাম মঠের মধ্যে দেখেছি মহাদেবের মন্দির, বিশালতা থেকে আমাদের গিয়েছিল মন্দির মঠ দেখতে হতো। এবং সেন্টার থেকে আমাদের 300-350 মতো সিঁড়ি করেছিল, এবং সেগুলো এই সুন্দর ভিউটা দেখার জন্য। সেখান থেকে আমরা হনুমানজির মন্দির দর্শন করে গেছিলাম সামনের একটা মন্দিরে। সামনে আমাদেরকে
কালিম্পং শহরে অবস্থিত মঙ্গলধাম মন্দিরটি একটি জনপ্রিয় হিন্দু মন্দির। 1993 সালে শ্রীকৃষ্ণ প্রাণানীজি দ্বারা মন্দির দাসজির স্মৃতিতে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রায় 2 একর জমির ওপর নির্মিত মন্দিরটিতে প্রধানত শ্রীকৃষ্ণের পূজা করা হয়। নিচতলায় মঙ্গল দাসজির মূর্তি আর উপর তলায় আছে প্রার্থনা কক্ষ। এই কক্ষে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন লীলা বা ঘটনা সুন্দরভাবে চিত্রিত করা আছে। মন্দিরের চত্বরে ফুলের সুন্দর বাগান যা চোখ জুড়িয়ে যায়। ধর্মীয় মর্যাদার পাশাপাশি পর্যটকদের কাছে এই মন্দিরটা খুবই জনপ্রিয় এবং বলতে গেলে একটা শান্তির আশ্রয়। এক কথায় বলতে গেলে কালিম্পং শহরটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আর এই সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে পাইন ভিউ নার্সারি। কালিম্পং শহর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই নার্সারিটি বিভিন্ন রকমের ফুলের সমাহার। 1976 সালে প্রতিষ্ঠিত এই নার্সারিতে অর্কিড, গোলাপ, জবা, বেগুনি সহ বিভিন্ন রকমের ফুলের চাষ করা হয়। এছাড়াও বিভিন্ন রকমের ফলের চারা, ঔষধি গাছপালা এবং ক্যাকটাস দেখতে পাওয়া যায়। বর্তমানে পর্যটকদের সুবিধার জন্য এই অর্কিড নার্সারির ভিতরে অনেকগুলো টি স্টল তৈরি হয়েছে, যেখানে বসে 2 মিনিট সময় কাটানো যায়। তো আমরা এই টি স্টল থেকে অর্ডার দিয়েছিলাম একটা কফি, এবং এখান থেকেও খুব সুন্দর ভিউটা পাওয়া যায়। দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা সুন্দর ভিউ। সুতরাং এই টি স্টলে বসে 1 ঘন্টা মতো বসে থাকা যায় ভিউটা পাওয়ার জন্য। এখানে অনেকগুলো চেয়ার আছে এবং এটা হচ্ছে আমাদের মেনু কার্ড। প্রাইসগুলো খুব রিজনেবলই আছে। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম মর্গান হাউসে। যেহেতু এখন মর্গান হাউসে ঢুকতে দেয় না, তাই আমরা মর্গান হাউস একবার দেখে গল্ফ কোর্স, কালিম্পং শহরে অবস্থিত এই গল্ফ কোর্সটি মর্গান গল্ফ কোর্স নামে পরিচিত। ভারতের সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় এবং সেনা কর্মীদের জন্য এটি উপযুক্ত। এবং 1965 সালে নির্মিত গল্ফ কোর্সটি 1965 খ্রিস্টাব্দে অবস্থিত। গল্ফ কোর্স থেকে বেরিয়ে আমরা চিত্রকলা এবং ধর্মীয় বস্তু সংরক্ষিত আছে। প্রতি বছর দুর্গের মধ্যে তিব্বতী বৌদ্ধ ধর্ম উৎসব আয়োজিত হয়। সেদিনের মতো সাইট সিন কমপ্লিট করে আমরা গিয়েছিলাম কালিম্পং মার্কেটে। সেখানকার একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম। রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। রেস্টুরেন্টটা মার্কেট প্লেস থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা এবং ভীষণ ভালো খাবার। এবং সেখান থেকে লাঞ্চ করে আমরা চলে গিয়েছিলাম হোটেলে।
পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের পরের জার্নি। ততক্ষণের জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।